দেখো, এটা দ্বারা বোঝাইতে চাইছে যে কোনো একটা মানুষের পা, বুঝছো? এখন যখন ধরো আমরা এমনিতে এইভাবে দাঁড়ায় থাকি, এইভাবে দাঁড়ায় আছি, এমনি দাঁড়ানো অবস্থায় দেখো তো, এমনিতেই তুমি যখন দাঁড়ায় আসো তখন পাটা কেমন থাকে? এই রকম থাকে কিনা দেখো তো, এমনিতেই যখন দাঁড়ায় আছি এরকম থাকে কিনা? আচ্ছা, তাহলে এই অবস্থায় আমাদের সব সময় তো আমাদের অভিকর্ষ বল কাজ করে, এটা তো জানোই, তাই না? আমরা যখন দাঁড়ায় আছি পৃথিবীর কেন্দ্র আমাদেরকে টানবে, তাই না? আমাদের ভর ইনটু জি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ এর গুণফলের সমান হারে, তাই না? অর্থাৎ আমাদের ওজনের সমান বলে পৃথিবী আমাদের টানবে। তাহলে সেই টান বল হলো ডাব্লু, সেই টান বল হলো ডাব্লু। এখন দেখো, আমরা যখন হাঁটি তখন কি হয়, এই যে ধরো আমরা তির্যকভাবে কিন্তু এই মাটিতে কিন্তু একটা বল দেই, তির্যকভাবে মাটিতে বল দিই। তো কি হয় দেখো, তুমি কি করলা, এই পা দ্বারা তির্যকভাবে এই মাটিতে বল প্রয়োগ করলা, তির্যকভাবে মাটিতে বল প্রয়োগ করলা। তাহলে এই যে মাটিতে তির্যকভাবে বল প্রযুক্ত হলো, তির্যকভাবে মাটিতে বল প্রযুক্ত হলো। তাহলে এই বলটাকে আমরা ধরে নিলাম এফ, তির্যকভাবে মাটিতে বল প্রযুক্ত হলো পা দ্বারা। এখন আসো তুমি, হ্যাঁ, এটা মানে হলো তির্যকভাবে। আর তুমি যদি লম্বালম্বি দিতা তাহলে কি হইতো, সেটা এই বরাবর না, দেখো তো। আর এটা মানে হলো একটু বাঁকাভাবে, বাঁকাভাবে তুমি কি করলা, মাটিতে বল প্রয়োগ করলা। আচ্ছা, এখন তোমরা নিউটনের থার্ড ল সবাই জানো, তাই না? এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে তুমি এই যে মাটিতে এফ বল প্রয়োগ করবা, তাহলে অবশ্যই কি মাটিও তোমাকে সেই বলটাই ফেরত দিবে, এফ বলটাই ফেরত দিবে। তাহলে এই এফ বল তোমাকে যদি এইদিকে ফেরত দেয় তাহলে কি এইদিকে এফ হবে না? দেখো তো, এইদিকে তুমি মাটিতে বল প্রয়োগ করলা এফ, মাটিটা তোমাকে ফেরত দিল কি এফ এর সমান বল। এখন আসো, এইটা হলো ভূমি। তো ভূমির সাথে এই এফ এর কোণটা ধরো, সাপোজ ভূমির সমান্তরালে আমি একটা রেখা আঁকালাম, আঁকানো যেতেই পারে। আচ্ছা, তো ভূমির সাথে এই এফ এর কোণ আমরা ধরে নিলাম থিটা, ভূমির সাথে এফ এর কোণ হলো থিটা, অর্থাৎ তুমি যে বলটা প্রয়োগ করতেছো সেটার কোণ হলো থিটা। তাহলে এই বরাবর উপাংশ কত হবে দেখি বলো তো, এই বরাবর উপাংশ কত হবে, এই বরাবর উপাংশ কত হবে? এফ কস থিটা হবে না? উপাংশের কথা তো বলছি, এর আগের দিন তো এগুলা নিয়েই আলোচনা হয়েছে, তাই কিনা? যার সাথে কোণ তার কস থিটা। তাহলে এই এফ এর এই বরাবর উপাংশ হবে এফ কস থিটা, আর এই বরাবর উপাংশ কত হবে? এফ সাইন থিটা। আচ্ছা, এফ সাইন থিটা। এখন তুমি তো একটা মানুষ, এই ক্ষেত্রে তুমি একটা মানুষ। তো এখন কথা হলো, মানুষকে তো সবসময় কি পৃথিবীর কেন্দ্রটা ও তার ওজনের সমান বলে কি নিচের দিকে টানবে না? ওজনের সমান বলে নিচের দিকে টানবে, তার মানে কি ডিরেক্ট নিচের দিকে কি বল কাজ করবে? ওজন বল ডাব্লু কাজ করবে না? দেখো তো, ওজন বল ডাব্লু কাজ করবে কিনা? ওজন বল ডাব্লু কাজ করবে। এখন দেখো তো, ভূমির সমান্তরালে আমরা কোন বলটা পাচ্ছি? এফ কস থিটা না? ভূমির সমান্তরালে আমরা এফ কস থিটাটা পাচ্ছি, আর ভূমির সাথে লম্ব বরাবর আমরা কি পাচ্ছি? এফ সাইন থিটা পাচ্ছি। এখন এইটা কিন্তু আমরা হাঁটার উদাহরণ দিচ্ছি, হাঁটা। তাহলে ভূমির সমান্তরালে পাচ্ছি এফ কস থিটা, আর ভূমির উপরে লম্ব বরাবর পাচ্ছি আমরা এফ সাইন থিটা। দেখো, এই এফ কস থিটা তোমাকে কি করবে, কিসে সাহায্য করবে জানো? তুমি যে সামনে যে হাঁটতেছো, তুমি যে সামনে যাবা, দেখো তো এটা কি সামনের দিকে না? এফ কস থিটাটা কি সামনের দিকে না? এইটা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এই উপাংশটা। তুমি যে বলটা দিছো মাটিতে বা ভূমিতে, সেই বলের অনুভূমিক উপাংশ অর্থাৎ এফ কস থিটা, এটা তোমাকে কি করবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে এ কি করলো, সামনের দিকে
এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এই যে দেখো এফ সাইন থিটা, এ কি করবে দেখো তো, উপরে এফ সাইন থিটা, নিচে ডাব্লু, তাহলে কি দুইটা ব্যালেন্স করবে না? দেখো তো, যদি এই ডাব্লু এর থেকে এফ সাইন থিটাও বেশি হয়ে যেত তাহলে এই মানুষটা উপরে উঠে যেত। হাঁটার সময় কি আমরা উপরে উঠে যাই? তাই কি না? হাঁটার সময় কি আমরা উপরে উঠে যাই? অথবা ভূমির নিচে কি ডেবে যাই? ভূমিতে কি ডেবে যাই? যাই না তো। তাহলে এই জন্য এই এফ সাইন থিটা কি করে? ডাব্লুকে মিনিমাইজ করে। তার মানে এই এফ সাইন থিটা সমান সমান আমরা লিখতে পারি ডাব্লু, অর্থাৎ এই এফ সাইন থিটা বলের এই উপাংশটা ওজনকে মেনটেন করে, ওজনকে মেনটেন করে। তাছাড়া যদি এটা না থাকতো তুমি কি হতা? নিচের দিকে ডেবে যেতা, তাই না? পাটা নিচের দিকে ডেবে যেত, পা আর তুলতে পারতা না। কথা কি বুঝছো? এই জন্য এই এফ সাইন থিটা কি করে? তোমার ডাব্লুকে মিনিমাইজ করে দেয়। তাহলে আমাদের বলের এই এফ সাইন থিটা উপাংশ কি করলো? ওজনকে ব্যালেন্স করে, ওজনকে ব্যালেন্স করে। আর এফ কস থিটা উপাংশটা কি করে? তাহলে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে, সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে বলটা কিন্তু তির্যকভাবে প্রযুক্ত হবে না। এই ক্ষেত্রে কি বল তির্যকভাবে প্রযুক্ত হবে? এই ক্ষেত্রে তুমি পা দিছো এইভাবে, তার মানে বলটা তির্যকভাবে প্রযুক্ত হচ্ছে। আর এই ক্ষেত্রে পাটা সোজা আছে না, সোজা থাকলে বল তো একেবারে নিচের দিকে প্রযুক্ত হবে, তাই কি না? বল নিচের দিকে প্রযুক্ত হবে। আচ্ছা, বল তুমি নিচের দিকে প্রযুক্ত করলা, তার মানে এর যে প্রতিক্রিয়া এটা কি একেবারে বিপরীত দিকে হবে না? এই যে এখানেও তো আমরা তাই করছিলাম, বল যেদিকে দিছিলাম প্রতিক্রিয়া বল তার বিপরীতে। তাহলে তুমি এই ক্ষেত্রে যদি বল নিচের দিকে দাও, প্রতিক্রিয়া কোথায় পাবা? একেবারে ডিরেক্টলি উপরের দিকে, এই বরাবর তুমি পাবা প্রতিক্রিয়া। আচ্ছা, তাহলে আমাকে বলো তো এই কোণটা কত হবে? 90 ডিগ্রি না? আচ্ছা, তাহলে ভূমি বরাবর এই এফ এর উপাংশ কত? cos থিটা এখানে f cos 90 ডিগ্রি, যেই বরাবর উপাংশ সেই বরাবর cos, তাহলে এই বরাবর f এর উপাংশ, তার মানে কত হবে এটা? f cos 90। আচ্ছা, f cos 90 এর মান কত জানো? f cos 90 এর মান হলো 0, কারণ cos 90 এর মান 0। দেখো সহজ কথা, তুমি যখন এইভাবে দাঁড়ায় আসো তুমি কি সামনের দিকে যাইতে পারবা? সামনের দিকে যাইতে পারবা? এই যে দেখো 0, তোমার সামনের দিকের কোনো উপাংশ নাই, সামনের দিকের কোনো উপাংশই নাই, তাহলে তুমি সামনের দিকে যাইতে পারবা? এইরকম তুমি যখন দাঁড়ায় থাকবা তখন কিন্তু তুমি আর সামনের দিকে যাইতে পারবা না, কারণ উপাংশ তো নাই সামনের দিকে। তুমি যখন তির্যকভাবে এইভাবে বল প্রয়োগ করবা তখনই তুমি একমাত্র সামনের দিকে যাইতে পারবা, কারণ তোমার সামনের দিকের একটা উপাংশ তৈরি হবে, এই যে সামনের দিকের উপাংশ f cos θ, যেটাকে তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতেছে। বুঝছো? তাহলে এটা একটু লিখে নাও, রাফলি তুলে নাও। এগুলো আসে কিন্তু, এগুলো খ নাম্বারে আসে। বুঝছো? যে তোমার হাঁটাতে ভেক্টর উপাংশের থিওরি ব্যাখ্যা করো। বুঝছো? হ্যাঁ, হোমওয়ার্ক দেওয়া ছিল না? আচ্ছা, দেখবো ওটা শেষে, দেখবো হোমওয়ার্ক শেষে। তোমাদের আসতে দেরি হয় কেন? সঠিক সময় আসবা। তাহলে দেখো, পা যখন তির্যকভাবে বল প্রয়োগ করে এই বলটা ভূমিতে প্রযুক্ত হলো, এর প্রতিক্রিয়া তুমি এফই পাবা, কারণ এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, তোমরা পড়ছো নিউটনের থার্ড ল। যেই বলটা দিবা তার বিপরীতে সমান বলই পাবা, তাহলে সমান বল তুমি পাইলা। এখন ভূমির সাথে এই বলের কোনটা যদি থিটা হয়, ভূমির দিকে উপাংশ কত? f cos θ, উপরের দিকে উপাংশ কত? f sin θ। দেখো এই ডাব্লু অবশ্যই নিচের দিকে, ডাব্লু মানে কি? ওজন। তুমি যে এই ভূমির উপরে দাঁড়ায় আছো অবশ্যই কি একটা ওজন বল সবসময় কাজ করবে, তো এই ওজনটাকে মেনটেন করবে f sin θ।
কিন্তু দেখো সামনের দিকে কিন্তু তাও এফ কস থিটা আছে, এই এফ কস থিটা কি করবে, তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আচ্ছা, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এইখানে দেখো তুমি যখন এইভাবে পা দিয়ে আসো, অর্থাৎ পা যখন ভূমির সাথে একেবারে সমান্তরালে, তখন কিন্তু অনুভূমিক উপাংশ তুমি পাচ্ছ না। এই যে এইটাকে এফ কস থিটাকে বলা হয় অনুভূমিক উপাংশ, আর এই যে এফ সাইন থিটা এটাকে বলা হয় উলম্ব উপাংশ। তাহলে অনুভূমিক উপাংশ তুমি কি এখানে পাচ্ছ? জিরো পাচ্ছ। বলের কোনো অনুভূমিক উপাংশ নাই, তার মানে তুমি সামনে যেতে পারবা না। বুঝছো? এই হলো বিষয়। ভেক্টরে যাদের একটুও গ্যাপ আছে তারা সবগুলা ক্লাস দেখে নিবা, সবগুলা ক্লাস দেখে নিবা। 7টা বা 8টা ক্লাস দেওয়া আছে, সবগুলা দেখে নিবা, মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কোনটা উপরে? এফ সাইন টি লিখেও তোমার কি হবে? এফ সাইন টি ডিগ্রি, তার মানে হলো তোমার পুরাটাই এফ কাজ করবে উপরের দিকে, এটা তো বোঝাই যাচ্ছে। দেখো এফ বল দেখো কিন্তু পুরাটাই উপরের দিকে কাজ করতেছে, এটা বোঝাই যায় যে আসলে অনুভূমিক কোনো উপাংশ থাকবে না। তার মানে উলম্ব উপাংশই কি এফ। এটা ওটা এটা জিরো মানে ওটা অবশ্যই এফ হবে, কারণ পুরাপুরি দেখো এফ উপরের দিকে, তাই না? তার মানে অনুভূমিক উপাংশ নাই। আচ্ছা, এই হলো বিষয়। তোলা হয়েছে এটা? আচ্ছা, তাড়াতাড়ি তোলো। এরপরে লেখো নন রোলার, নন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। এটা তোমাদের খ নাম্বারে আসে, ঠেলা অপেক্ষা টানা সহজ। এটা আসবে শিওর, খ নাম্বারে পাবা। লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, খ নাম্বারে পাবা। এটা এইভাবে দেয় যে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, ব্যাখ্যা করো। বুঝছো? খুব সুন্দরভাবে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে দিতে হবে। এটা মিশাই দিলাম। লন রোলার কোন জিনিস জানো? লন রোলার হলো এই যে রাস্তা পলিশিং এর কাজ করে, যেগুলো দেখবা যে এইভাবে রাস্তা পলিশিং এর জন্য কাজ করতেছে। বুঝছো? রাস্তাতে পিচ ঢেলে সেই পিচ গুলোকে সমান করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা হলো লন রোলার। বুঝছো? হ্যাঁ, ক্রিকেটের পিচও, ক্রিকেটের পিচ সোজা করার জন্য দেখবা যে একটা যন্ত্র ব্যবহার করা হয়, এইভাবে সোজা নিয়ে যায়। বুঝছো? এটা হলো লন রোলার। বুঝছো? এই হলো বিষয়। এখন ধরে নাও এটা লন রোলারের হাত আর এটা লন। হ্যাঁ, এইটা। আচ্ছা, এখন এটা হলো লন রোলার, যেটা কি করে ভূমিতে তোমার কোনো কিছু পলিশিং এর কাজ করা হয়। বুঝছো? কোনো কিছু একেবারে সমান করে দেওয়ার জন্য, মাটি সমান করার জন্য, তারপরে হলো তোমার এই যে পিচ, ক্রিকেট পিচ সমান করার জন্য, পিচ যেগুলো আছে তোমার হচ্ছে রাস্তায়, রাস্তা সমান করার জন্য এগুলো ব্যবহার করা হয়। এখন এটা হলো লন রোলারের হাত, হাতল যাকে বলে। এটা হলো কি? হাতল। এটা হলো হাতল। এখন আসো, তুমি যখন লন রোলারকে ঠেলবা, ঠেলা মানে কি? এইভাবে ঠেলা না, দেখো তো, এইভাবে ঠেলা না। তাহলে তুমি বল প্রয়োগ করতেছো কোন বরাবর? মাটির দিকে বল প্রয়োগ করতেছো না, দেখো তো। ঠেলা মানে হলো এইভাবে ঠেলা। তাহলে তুমি বল প্রয়োগ করবা কোন বরাবর? দেখো তো, এই বরাবর না? বুঝছো কি না? তাহলে তুমি বল প্রয়োগ করবা হলো এই বরাবর। এটা একটু আমি কালিতে দেখাই। বল প্রয়োগ করবা হলো এই বরাবর এফ। বুঝছো কিনা? বল প্রয়োগ করবা এই বরাবর এফ। এখন দেখো এই বলের দুইটা উপাংশ কাজ করবে, একটা হলো অনুভূমিক আর আরেকটা হলো উলম্ব উপাংশ।
উলম্ব উপাংশ। এটা কিভাবে হলো দেখো, আমরা কিভাবে আঁকালাম। ধরো একটা ভেক্টরের লব্ধি আর, তাহলে এই লব্ধির উপাংশ কি একটা অনুভূমিক উপাংশ থাকে আর একটা উলম্ব উপাংশ থাকে না। একইভাবে এফ এই দিকে কাজ করতেছে, তার মানে এটাকে আমরা কি ধরে নিছি, লব্ধি ধরে নিছি। তাহলে এই লব্ধির একটা অনুভূমিক উপাংশ থাকবে আর একটা উলম্ব উপাংশ থাকবে না। যদি আমরা এটাকে উপাংশে বিভাজিত করি এবং ভূমির সাথে, ভূমির সমান্তরালে, ভূমির সাথে যদি এর কোণ হয় থিটা, ভূমির সাথে এর কোণ যদি হয় থিটা, তাহলে দেখো তো এই বরাবর উপাংশ কত হবে, সামনের দিকে উপাংশ কত হবে এফ কস থিটা, আর নিচের দিকে উপাংশ কত হবে এফ সাইন থিটা, এফ সাইন থিটা। এখন আসো, এইটা তো লন রোলার, এর কি একটা ওজন আছে না, ওজন কোন দিকে কাজ করবে, অলওয়েজ ডিরেক্ট নিচের দিকে। তাহলে এই বরাবর এর ওজন কাজ করবে ডাব্লু, এই বরাবর এর ওজন কাজ করবে ডাব্লু। তাহলে আমাকে বলো তো এর আপাত ওজন কত হবে, আপাত ওজন, এর আপাত ওজন কত হবে। আপাত ওজন হলো নিচের দিকে মোট কত বল প্রযুক্ত হবে সেটাকে বলা হচ্ছে আপাত ওজন। তাহলে দেখো তো নিচের দিকে এফ সাইন থিটা, নিচের দিকে ডাব্লু, তার মানে আপাত ওজন কত হবে এফ সাইন থিটা প্লাস ডাব্লু, নিচের দিকে যত বল প্রযুক্ত হবে তাকে বলা হয় আপাত ওজন। আর এই যে দেখতেছো এফ সাইন থিটা, এটা কি করবে দেখি বলো তো, লন রোলারটাকে সামনে নিয়ে যেতে সাহায্য করবে। দেখো এটা অনুভূমিক, অনুভূমিক না, অর্থাৎ সোজা সরল রেখা বরাবর। এটা কি করবে, লন রোলারটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়, লন রোলারকে সামনে নিয়ে যেতে সহায়তা করবে, লন রোলারকে সামনে নিয়ে যেতে সহায়তা করবে কোনটা, এফ কস থিটা, এই উপাংশটা এফ কস থিটা। আর এইখানে আপাত ওজন তাহলে কত দাঁড়ালো দেখো তো, ডাব্লু প্লাস এফ সাইন থিটা, ডাব্লু প্লাস এফ সাইন থিটা, অথবা এই ডাব্লু কে আমরা কি লিখতে পারি, এমজি, এমজি প্লাস এফ সাইন থিটা, এটা লিখতে পারি। তো এটা কিসের জন্য, লন রোলার ঠেলার জন্য। এটাকে এখানে আমরা কি লন রোলার ঠেলছি না, ঠেলছি। এটা কেন তাহলে, লন রোলার ঠেলার জন্য। হ্যাঁ থিটা কোণ, থিটা কোণ অলওয়েজ ভূমির সাথে কোণ দিতে হয়, থিটা অলওয়েজ ভূমির সাথে কোণ নিতে হয়। দেখো এই চিত্রটাকে আমরা আরেকভাবে আঁকাইতে পারতাম, তোমরা যদি চাও এভাবে আঁকাতে পারবা, কোনো সমস্যা নাই। সেম চিত্র দেখো, দেখো আমরা চাইলে এটাকে এভাবে আঁকাতে পারবো। এইটা হলো লন রোলার, এইটা হলো এর হাতল, এইটা হলো এর হাতল। আচ্ছা এখন তুমি কি করলা, এই লন রোলারটা কিসের উপরে আছে, একটা ভূমির উপরে আছে না, ভূমির উপরে আছে। আচ্ছা এখন দেখো তো, তুমি ঠেলা মানে কি, এই বরাবর তুমি এফ বল প্রয়োগ করতেছো না, এই বরাবর এফ বল প্রয়োগ করতেছো। তো এই রেখাটাকে আমি একটু বর্ধিত করতে পারি না, এই রেখাটাকে বর্ধিত করতে পারি কিনা, পারবো অবশ্যই। তাহলে এই বরাবর কি হবে এফ। আচ্ছা তাহলে আমাকে বলো তো, আমি বলছি অলওয়েজ ভূমির সাথে কোণ নিতে হবে। ধরো এই ভূমির উপরে এই লন রোলারটা আছে, এই ভূমির উপরে লন রোলারটা আছে, তাহলে এই ভূমির সাথে এই কোণটা আমি নিলাম থিটা। তাহলে উপাংশ বিভাজন হবে, এই এফ এর উপাংশ বিভাজন, একটা বিভাজন হবে অনুভূমিক বরাবর আর একটা হবে উলম্ব বরাবর। তাহলে অনুভূমিক উপাংশটা কত হবে এই ক্ষেত্রে, এফ কস থিটা, এফ কস থিটা। আর এখানে উলম্ব উপাংশটা কত হবে, এফ সাইন থিটা। আচ্ছা এটা কিন্তু দেখো আমরা ভূমির সাথে নিছি, এটা হলো ভূমি, ভূমির সাথে আমরা অলওয়েজ বলটা আমরা নিব ভূমির সাথে, ভূমির সাথে সবসময় কোনটা নিতে হয়। তাহলে অনুভূমিক বরাবর উপাংশ হলো এফ কস থিটা, উলম্ব বরাবর উপাংশ হলো এফ সাইন থিটা।
এই লন রোলারটার একটা ওজন আছে না, ওজন আছে, সেটা নিচের দিকে, সেই ওজনটা কত? ডাব্লু না? তাহলে আপাত ওজন কত হবে? নিচের দিকে এফ সাইন থিটা আছে, নিচে আছে এ ডাব্লু, তার মানে আপাত ওজন হবে ডাব্লু প্লাস এফ সাইন থিটা। তাহলে তোমরা এই চিত্রটাকে চাইলে এইভাবেও আঁকাতে পারো। আপাত ওজন হবে ডাব্লু প্লাস এফ সাইন থিটা। এখন দেখো এফ কস থিটা কি বরাবর? ভূমি বরাবর না, অনুভূমিক বরাবর। এই অনুভূমিক বরাবর এইটাও ছিল না, দেখো তো অনুভূমিক বরাবর উপাংশ কি করে? এই যে লন রোলারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে, বুঝছো? তার মানে আমাদের ঠেলার বিষয়টা কিন্তু ক্লিয়ার। এবার আসো টানা। টানা মানে কি? ধরো, হ্যাঁ চলো, এই ক্ষেত্রে আমরা কি করছিলাম? এভাবে ঠেলছিলাম। আর এই ক্ষেত্রে এই যে তোমরা ইয়ে করো না, ধরো অনেকগুলো ব্যাগ পাওয়া যায়, এই যে ট্রলি ব্যাগ যেগুলো আছে, এইভাবে টেনে টেনে নিয়ে যায় না, টেনে টেনে নিয়ে যায়। তো ট্রলি ব্যাগের কথা চিন্তা করো, তাইলেই হবে। ট্রলি ব্যাগের কথা চিন্তা করো, তাইলেই হবে, যেগুলো এইভাবে টেনে নিয়ে যায়, বুঝছো? তো এখানে বলা আছে ঠেলা অপেক্ষা টানা সহজ। তুমি ট্রলি ব্যাগকে যদি ঠেলো তাহলে তোমার কষ্ট হবে বেশি, নাকি যদি এইভাবে টেনে নিয়ে যাও তাহলে কষ্ট হবে বেশি? ঠেললে কষ্ট হবে বেশি না? তুমি করতেছো কি? ট্রলি ব্যাগকে ঠেলে ঠেলে সামনে নিয়ে যাচ্ছ। এরকম কি আসলে কেউ করে? কেউ কিন্তু করে না। দেখবো যে ট্রলি ব্যাগ পিছনে থাকে, এইভাবে সামনের দিকে নিয়ে যায়। কথা কি বুঝছো? এমনিতেও কিন্তু বোঝা যায় যে আসলে টানাটা সহজ, ঠেলাটা কঠিন। তুলে নিছো এটা? তুলে নাও, তুলে নাও, ফার্স্ট তুলে নাও। এইবার আমরা লন রোলারটাকে টানবো। তাহলে চিত্রটা মোটামুটি এইরকমই থাকবে, শুধু কিছু চেঞ্জ হবে। টানা বলতে দেখো, আমরা এটাকে ঠেলতেছিলাম, আর টানা বলতে বল তাহলে কোন দিকে হবে? এই বরাবর না? কথা কি বুঝছো কিনা? ঠেলা মানে এইভাবে ঠেলা, তার মানে বল নিচের দিকে আসবে। আর টানা মানে কি? এইভাবে টেনে নিয়ে আসবে না, তার মানে বলটা কি আমার হাতের দিকে আসবে না? দেখো তো, কথা কি বুঝছো কিনা? ধরো সাপোজ এইখানে একজন হাত দিয়ে আছে, তো ওর টেনে নিয়ে যাচ্ছে এইভাবে, তাহলে বলটা কোন দিকে আসে একটু খেয়াল করো তো? হাতের দিকে না? হাতের দিকে বলটা আসে, তার মানে বল হবে হাতের দিকে। বুঝছো কিনা এটা? ঠেলা মানে ভূমির দিকে বল যাবে, এই যে ভূমির দিকে বল যাবে। আর টানা মানে এই যে ধরো টেনে নিয়ে যাচ্ছে, হাতের দিকে বল চলে আসবে। আচ্ছা, এখন অনুভূমিকের সাথে কোনটা আমরা ধরে নিলাম? বল প্রয়োগের কোনটা হলো অনুভূমিকের সাথে? থিটা। কথা কি বুঝছো? cos 0 ডিগ্রি এর মান 1, থিটার মান যত বাড়ে cos থিটার মান তত কমে। তাহলে তুমি যদি এই থিটাটা তুমি যদি কমাইতে পারো, সাপোজ এই বরাবর করলা, তাহলে কি কমে গেল না আগের থেকে? এইখানে ছিল এইটা থিটা 1 সাপোজ, আর এইটা হলো থিটা 2, তাহলে কোন ক্ষেত্রে অনুভূমিক উপাংশটা বাড়বে দেখো তো? থিটা 2 এর ক্ষেত্রে না? থিটা 2 এর ক্ষেত্রে অনুভূমিক উপাংশ বাড়বে, তার মানে ও সহজেই কিন্তু সামনের দিকে যাইতে পারবে। কথা কি বুঝছো কিনা? দেখো একটু চিন্তা ভাবনা করে দেখাই তোমাদের। যারা এই যে দৌড় প্রতিযোগিতা দেয়, তারা দেখবা যখন এই স্প্রিন্টটা দেয়, এদেরকে বলা হয় স্প্রিন্ট, বুঝছো? দৌড় 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, এগুলোকে বলা হয় স্প্রিন্ট, যেখানে খুব কম দূরত্ব বাট খুব তাড়াতাড়ি তোমার দৌড়াইতে হয়, এগুলোকে বলা হয় স্প্রিন্ট। এখন দেখবা ওরা যখন রান আপ নেয় তখন কিন্তু এই পাটা তির্যকভাবে রাখে, খুবই চেষ্টা করা হয় তির্যকভাবে রাখার, বুঝছো? এইভাবে বসে থেকে তির্যকভাবে পা রাখে, এটা কি খেয়াল করছো? এইটা কেন? ওরা সর্বোচ্চ চেষ্টা করে এই পাটাকে যত অনুভূমিক করা যায়, অর্থাৎ ভূমির কাছাকাছি রাখা যায়। ভূমির যত কাছাকাছি রাখবে এই থিটার মানটা কি তত কমবে না? থিটার মান কমা মানে কি হবে? অনুভূমিক উপাংশ বাড়বে, অর্থাৎ ও তাড়াতাড়ি সামনে দিকে যাইতে পারবে। একজন স্পোর্টসম্যান যখন এইভাবে দৌড়ায়, ওর খুবই চেষ্টা থাকে ও যত তির্যক পারে তির্যকভাবে ভূমিতে ও বল প্রয়োগ করবে। যত তির্যক হবে থিটার মান তত কমবে। থিটার মান কমা মানে কি? অনুভূমিক উপাংশ তত বাড়বে, সামনের দিকেও সহজে যাইতে পারবে, বুঝছো?
তোমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। তোমরা যখন সিঁড়িতে উঠবা, বুঝছো, সিঁড়িতে উঠবা, সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠবা, তুমি এইভাবে এইভাবে উঠলে তোমার যেরকম মনে হবে, তুমি জাস্ট একটু নিজেকে একটু হেলে বাঁকা করে তুমি উপরের দিকে ওঠার চেষ্টা করবে, দেখবে যে তোমার বেশি আরাম লাগবে, বুঝছো। একটু হাঁটু বাঁকা করে একটু সামনের দিকে উপরের দিকে উঠবা, তোমার মনে হবে যে মানে পরিশ্রমটা কম হচ্ছে, কষ্টটা কম হচ্ছে। এখন চিন্তা করলেই বুঝতে পারবা, বুঝছো। সিঁড়িতে ওঠার সময় চিন্তা করবা, এমনিতেই যেভাবে ওঠো ওইভাবে উঠবা না, একটু শরীরটাকে বাঁকা করে উপরের দিকে ওঠার চেষ্টা করবা, দেখবা যে আগে যে পরিশ্রম হইতো পরিশ্রমটা অবশ্যই কম হবে, বুঝছো। খুব সহজেই তুমি অনুভূমিক উপাংশ যেহেতু বেশি হবে, খুব সহজেই উপরের দিকে উঠতে পারবা, বুঝছো। এই বিষয় তোলা হয়েছে, এটা আসবে কিন্তু এটা। এবার আসো নৌকার গুণ টানা। প্র্যাকটিক্যালি দেখানোর কি আছে, দেখো। ধরো এই কাজগুলো আসলে তোমাদের, বুঝছো। তোমরা বিভিন্ন মান নিয়ে চেক দিয়ে দেখবা। ধরো সাপোজ 40 নিউটন বল, 40 নিউটন বল। এখন এই কোণটা ছিল 60 ডিগ্রি, তাহলে অনুভূমিক উপাংশ কত হবে? 40 cos 60 না, 40 cos 60, তাহলে 40 cos 60 এই বরাবর, তাহলে বল হবে কত? 20 নিউটন। আচ্ছা, তুমি কি করলা, এই কোণটাকে 30 ডিগ্রি 60 ডিগ্রি থেকে কমায়ে 30 ডিগ্রি করলা, বলটা 40 নিউটনই থাকলো। ওই বলই জাস্ট কি করলা, তুমি বেশি অনুভূমিক করে দিলা, ভূমির সাথে কম কোণ তৈরি করলা। তাহলে দেখো তো কত আসে, 40 cos 30 করো, কত? 34.64। তো ভাই বল বেশি মানে তুমি যাইতে পারবা সহজে, তাড়াতাড়ি যাইতে পারবা, কোনটা হইলো বেশি? তার মানে তুমি যখন অনুভূমিকের সাথে কম কোণ তৈরি করে বল প্রয়োগ করবা, তখনই তুমি খুব সহজে সামনের দিকে দূরত্ব অতিক্রম করতে পারবে, বুঝছো। এই যে মান দিয়ে দেখালাম, দেখো 34.64, আর এখানে হলো 20 নিউটন। ক্লিয়ার? এই জন্যই বললাম যে স্পোর্টসম্যান যারা আছে খুব চেষ্টা করে তারা যেন পাটাকে অতিরিক্ত তির্যক রাখা যায়, যত অতিরিক্ত তির্যক রাখতে পারবে। ও যদি বল প্রয়োগ করে ধরো 80 নিউটন, ম্যাক্সিমামটাই সামনের দিকে যাবে, ওর তো দরকার নাই উপরের দিকে ওঠার, উপরের দিকে ওঠার দরকার আছে, তাই না? উপরের দিকে ওঠার চেষ্টা করবে কে? যে লাভ দেয়, কথা কি বুঝছো? ওর জন্য বিষয় আলাদা, ওর জন্য বিষয় আলাদা। লাফের জন্য যে প্রতিযোগিতা আছে, ওর কিন্তু চেষ্টা থাকে যত উপরের দিকে উঠতে পারে, তাইলে কিন্তু ও সামনের দিকে যেত। হ্যাঁ, সামনের দিকের কথাও চিন্তা করে, উপরের দিকের কথাও চিন্তা করে। ও যত সামনের দিকে যাইতে পারবে তার ওর কিন্তু লাভ আছে, দরকারটাই কিন্তু এটা, তাই না? যারা লাভ দেয় ওর দরকার হলো যে এইখানে লাইন শুরু হয় সেইখান থেকে যত দূরে যাইতে পারে, লং জাম্পের কথা বলতেছি, বুঝছো। হাই জাম্পের ক্ষেত্রে সেটা আলাদা বিষয়। এইবার আসো নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা সবগুলাই কিন্তু দেখো উপাংশ বিভাজনের উদাহরণ না, এগুলো প্রাকৃতিক জীবনে আমরা যে উপাংশ বিভাজনটা করি, প্রাকৃতিক জীবনে আমরা প্রকৃতিতে যেগুলো দেখতে পাই, বুঝছো। আচ্ছা আসো, হ্যাঁ হ্যাঁ, নৌকাকে দড়ি বেঁধে সামনের দিকে টেনে নিয়ে যাওয়া, এটাকে বলা হয় নৌকার গুণ টানা। ধরো একটা নৌকা, নৌকার পালও দিয়ে দিছি, সমস্যা নেই। আচ্ছা, এখন তুমি কি করলা,
এই নৌকাটাকে বেঁধে একটা লোক, একজন লোক এই নৌকাটাকে পার থেকে টানতেছে। লোকটাকে আঁকাই। ধরো এই লোকটা কি করতেছে, পার থেকে এই যে দড়ি দিয়ে এই যে নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে বা টানতেছে। তাহলে আমাকে বলো তো, ও যেহেতু টানতেছে, বল কোন দিকে হবে? ওর দিকে না, যে টানবে তার দিকেই তো বল হবে। তাহলে বলটা হবে এই দিকে, এফটা হবে এই দিকে, তাই কি না? কারণ ও তো টানতেছে, দড়ি দিয়ে টানতেছে। এখন এই বলের একটা অনুভূমিক উপাংশ থাকবে আর আরেকটা উলম্ব উপাংশ। যদি এইটা অনুভূমিক উপাংশের মানে অনুভূমিকের সাথে এই বলটা থিটা কোণ তৈরি করলো ধরে নিলাম, তাহলে এই বরাবর কোণটা কত হবে? এফ কস থিটা। আর উলম্ব বরাবর এফ সাইন থিটা। দেখি বলো তো, এফ সাইন থিটার কাজ কি হবে? পারে নিয়ে যাওয়া। তো নৌকাটাকে পারে নিয়ে যাওয়া। দেখো এফ সাইন থিটা মানে কি? নৌকাটা উপরের দিকে মানে পাড়ের দিকে যাবে না, পাড়ের দিকে যাবে। আর এফ কস থিটা মানে কি? সামনের দিকে যাবে, নৌকাটা সামনের দিকে যাবে। তোমাকে কোশ্চেন এইভাবে করতে পারে যে তুমি যদি নৌকাটাকে পারে নিতে চাও তাহলে তুমি থিটার মানটা কমাবা না বাড়াবা? পারে নিতে চাও যদি তুমি থিটার মান কমাবা? চিন্তা করো। তুমি যদি নৌকাটাকে পারে নিতে চাও তার মানে অবশ্যই কি এফ সাইন থিটার মানটা বাড়তে হবে, এফ সাইন থিটার মানটা বাড়তে হবে। তাহলে থিটার মান বাড়লে সাইন থিটার মান বাড়ে না কমে? চিন্তা করছো, সাইন 90 ডিগ্রির মান 0 না 1? সাইন 90 ডিগ্রির মান 1। থিটার মান যত বাড়বে সাইন থিটার মান তত বাড়বে। তাহলে তুমি যদি পারে নিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? থিটার মান বাড়াইতে হবে। আচ্ছা, থিটার মান বাড়ানো মানে দড়িটা বড় করা না ছোট করা? দেখি বলো তো। দড়িটা ছোট করা, দড়িটা ছোট করা। কারণ দেখো এটা বড় দড়ি, তুমি দড়ি করলা কি ছোট করলা, তাইলে তো আলটিমেটলি কি হয়ে যাবে? থিটার মানটা কমে যাবে না? থিটার মানটা বেড়ে যাবে, থিটার মানটা বেড়ে যাবে। এই যে এইটা থিটা, তুমি যদি দড়িটা ছোট করে দাও এই থিটাটা কি বড় হবে না? কথা কি বুঝছো কিনা? দড়িটা কি করতে হবে তখন? ছোট করতে হবে। এখন আসো, তুমি চাচ্ছ এই নৌকাটাকে পারে নিবা না, তুমি কি করবা? টেনে সামনের দিকে নিয়ে যাবা। তাহলে কি করবা? থিটার মানটা কমাইতে হবে। থিটার মান কিভাবে কমানো যায়? দড়ির দৈর্ঘ্য বাড়ায় না কমায়? বাড়িয়ে। বাড়ানো মানে কেমন? দড়ির দৈর্ঘ্য এইভাবে বাড়ায় দাও, দড়িটা কি করবা? এইভাবে বাড়ায় দাও দড়ি। তাহলে কি দেখো তো থিটার মানটা কমে যাবে না? ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমরা কি কি বুঝলাম? নৌকাকে পারে নিতে হলে এফ সাইন থিটা বাড়াতে হবে, এফ সাইন থিটা বাড়াতে হবে। অর্থাৎ থিটার মানটা বাড়াইতে হবে না? থিটার মানটা বাড়াইতে হবে। থিটা এর মান বাড়াতে হবে, থিটা এর মান বাড়াতে হবে। আচ্ছা, তাহলে দড়ির দৈর্ঘ্য কমাবা না বাড়াবা? দড়ির দৈর্ঘ্য বাড়াবা, দড়ির দৈর্ঘ্য কমাবা। দড়ির দৈর্ঘ্য কমে গেলেই তো কি হবে? এই থিটার মানটা বাড়বে। কিছুক্ষণ আগেই তো দেখালাম। দিক করবি, একই কথা, সব একই কথা। এইদিকে যাচ্ছে, তুমি এইভাবে চিন্তা করলে তখন সবগুলো চিত্র এইভাবে এই পাশে আসবে, একই কথা। হ্যাঁ, একই তো কথা। তুমি টানতেছো তো একদিকে, নৌকা কোথায় আসে না আসে সেটা তো কোনো সমস্যা না, তুমি টানতেছো কই থেকে? হ্যাঁ হ্যাঁ, তুমি এই দড়িতেই তো টানবা, তাই না?
এই দড়ি দিয়েই তো টানবা। নৌকা এখন সামনে যেই মুখ হয়েই থাকুক, এই মুখ হয়ে থাকুক, এই মুখ হয়ে থাকুক, কোনো সমস্যা আছে? তোমার টানটা তো তুমি এই টান এই দড়িতে দিচ্ছ, কথা কি বুঝছো কিনা? টানটা তো দিচ্ছে এই লোকটা, তাহলে এটা তো নৌকার উপরে ডিপেন্ড করবে না। তাহলে দড়ির দৈর্ঘ্য কমাতে হবে। একইভাবে লেখো, নৌকাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এফ কস থিটা বাড়াতে হবে, অর্থাৎ থিটার মান কমাতে হবে। তখন কি করতে হবে? দড়ির দৈর্ঘ্য বাড়াইতে হবে। বুঝছো না এটা? হ্যাঁ হ্যাঁ, তুলে নাও। এটা যেন আর কখনো ভুল না হয়। নৌকাকে পারে নেওয়া মানে দেখো এফ সাইন থিটা বাড়ানো। এফ সাইন থিটা কীভাবে বাড়াবা? তার মানে থিটার মানটা বাড়াইতে হবে। কারণ থিটার মান তুমি যদি বাড়াও, তার মানে কি করতে হবে? দড়ির দৈর্ঘ্য ছোটো করতে হবে। দড়ির দৈর্ঘ্য ছোটো করা মানে এই যে দড়িটা চলে আসবে এই বরাবর, তখন কি থিটার মানটা বেড়ে যাবে। আর যদি তুমি সামনের দিকে নিয়ে যেতে চাও নৌকাটাকে, তখন থিটার মানটা কমাইতে হবে। থিটার মান কমানো মানে এফ কস থিটা বেড়ে যাওয়া। দড়ি তুমি যদি দৈর্ঘ্য বড় করে দাও, আলটিমেটলি থিটার মানটা কমে যাবে। বুঝছো এটা? ক্লিয়ার? মিশাই দিলাম। এরপর লেখো পাখির উড্ডয়ন। পাখির উড্ডয়ন, পাখি যে ওড়ে, পাখি ওড়ার পিছনেও ভেক্টর বিভাজন কাজ করে। পাখি ওড়া, পাখির উড্ডয়ন। দাঁড়াও, কালো কালি দিয়ে আগাইতে হতো। দেখো উপরের দিকে উঠতেছে পাখি। মুখ কোন দিকে দেখো তো? তার উপরের দিকে উঠতেছে, এইভাবে এইভাবে ও উপরের দিকে উঠতেছে, উপরের দিকে, বুঝছো? উপরের দিকে উঠতেছে। আচ্ছা ঠিক আছে। এখন দেখো তো, পাখি যখন উপরের দিকে ওঠে, ওর পাখা ধারা কি নিচের দিকে এইভাবে ঝাপটায় না? পাখা ধারা এইভাবে নিচের দিকে কি বল প্রয়োগ করে না? দেখো তো, এইভাবে পাখা ধারা কিন্তু নিচের দিকে বল প্রয়োগ করে আর উপরের দিকে ওঠে। কথা কি বুঝছো কিনা? এখন ধরে নাও এই পাখা দ্বারা এইভাবে এই দিকে বল প্রয়োগ করলো, অবশ্যই এইভাবে বল প্রয়োগ করবে। এইভাবে ধরো বল প্রয়োগ করলো, তার মানে কি তির্যকভাবে বল প্রযুক্ত হবে এই বরাবর। এই পাখা দ্বারা এইভাবে বল প্রযুক্ত হবে কোন দিকে? এই দিকে। বুঝছো কিনা? বল প্রযুক্ত হলো। আচ্ছা তাহলে দেখো তো, যদি এই দিকে বল প্রযুক্ত হয়, এইভাবে বল প্রযুক্ত করলো, তার মানে এর বিপরীতে
এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। বল যদি এই দিকে হয় তাহলে এর বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া পাবে না পাখি, তাহলে সেই বলটা কোন দিকে হবে? এই দিকে, একেবারে জাস্ট বিপরীত দিকে। কথা কি বুঝছো কিনা? হ্যাঁ, সমতল। আচ্ছা দেখো, সমতল, তুমি যখন সমতলের কথা চিন্তা করবা, সেটা হলো তোমার ধরো ভূমিতে, ভূমিতে তুমি একটা বল প্রয়োগ করলা, দেন তলটা তোমাকে বল প্রয়োগ করলো। এই ক্ষেত্রে তুমি চিন্তা করো বাতাস, এই ক্ষেত্রে এটা কি করে? এই প্রতিক্রিয়া বলটা দেয় বাতাস। তুমি এইভাবে বল প্রযুক্ত করতেছো, উপরে কি বাতাস আছে না? বাতাস আছে তো। তুমি তখন বাতাসে এইভাবে বল প্রযুক্ত করবা, বাতাসটাই তোমাকে কি করবে? উপরের দিকে বল প্রয়োগ করবে। এভাবে বাতাস না থাকলে কিন্তু পাখি এইভাবে উঠতে পারতো না, বুঝছো? বুঝছো না? হ্যাঁ, চিন্তা করো। আচ্ছা, তাহলে এই বলের বিপরীতে এই বল, বুঝছো কিনা? এখন আসো, এই যে বল, এইটাকে আমরা দুইটা উপাংশে বিভক্ত করব। দেখো তো, এই বরাবর যদি এটা থিটা হয়, তাহলে এই বরাবর উপাংশ কত হবে? এফ কস থিটা। এফ কস থিটা। আর উপরের দিকে কি হবে? এফ সাইন থিটা। এই বলের ক্ষেত্রে আমরা আবার বিভাজন করব। এই বলের ক্ষেত্রে, এটা তো আমরা এই বলের ক্ষেত্রে চিন্তা করলাম, তো এটাও তো একটা বল, এইটা তো একটা বল। তো এটার সাথে এটার কোণ যদি থিটা হয়, তাহলে বলো তো উপরের দিকে কি হবে? এফ সাইন থিটা। এই যে উপরের দিকে এফ সাইন থিটা, আর এই দিকে কি হবে? এফ কস থিটা। এফ কস থিটা। তাহলে উপরের দিকে কি হবে দেখো তো? একটা এফ সাইন থিটা না দুইটা এফ সাইন থিটা? উপরের দিকে দেখো দুইটা এফ সাইন থিটা, তার মানে উপরের দিকে কি হলো? জাস্ট 2f সাইন থিটা। এফ সাইন থিটা এফ সাইন থিটা মিলে আমরা কি লিখতে পারি? 2f সাইন থিটা লিখতে পারি কিনা? 2f সাইন থিটা। 2f সাইন থিটা। এখন আমাকে বলো তো, এই পাখিটা কিন্তু উপরের দিকে উঠতেছিল, তাই না? আমাকে বলো তো, এই এফ কস থিটা আর এফ কস থিটা কি দেখো তো পরস্পরের বিপরীত না? পরস্পরের বিপরীত এবং সমান। এই এফ কস থিটা এবং এফ কস থিটা কি সমান না? এবং পরস্পরের বিপরীত দিকে কি না? সমান বল যদি পরস্পরের বিপরীত দিকে কাজ করে, ধরো এইদিকে 5 নিউটন বল, এইদিকে 5 নিউটন বল, তাহলে কি হবে? লব্ধি কত হবে? লব্ধি 0 হবে না? তুমি কি করলা? একটা রশ্মিকে তুমি এইদিকে 5 নিউটন বলে টানতেছো, তোমার বন্ধু ওই রশ্মিটাকে ওইদিকে 5 নিউটন বলে টানতেছে, কোনো দিকে যাবে? তাহলে এটা হয়ে যাবে 0। তার মানে এইটা আর এটা কিন্তু আর থাকবে না, কারণ ওইদিকে বল কাজ করতেছে এফ কস থিটা, এইদিকে বল কাজ করতেছে এফ কস থিটা, সমান বল, দুইটা কেটে যাবে। সমান বল কি হয়? কেটে যায়। তাহলে এই দুইটা আর থাকবে না। তাহলে উপরের দিকে কি থাকলো? শুধুমাত্র 2f cos sin থিটা থাকলো না উপরের দিকে? এইটাই কি করবে? এই যে পাখিটাকে উপরের দিকে নিয়ে যাবে, বুঝছো? এই 2f sin থিটাটাই কি করে? পাখিটাকে উপরের দিকে নিয়ে যেতে সহায়তা করে। দেখো কিভাবে আমাদের ভেক্টর উপাংশটা এই যে পাখির ওড়াউড়িতেও সাহায্য করতেছে। এখন আসো, এই পাখিতেই থাকবো। অনেক সময় দেখা যায় পাখি উপরের দিকে না উঠে যে কোনো একদিকে বাঁক নেয়, তাই না? ধরো সাপোজ এই দিকে বাঁক নিল অথবা এই দিকে বাঁক নিল, নেয় কি না? সবসময় তো আর উপরের দিকে ওঠে না, যে কোনো তো এক সময় তো বাঁকও নেয়। কথা কি বুঝছো কিনা? ধরো পাখিটা এই দিকে বাঁক নিল, এইভাবে তির্যকভাবে চলে গেল, অথবা এই দিকে বাঁক নিল, এইভাবে তির্যকভাবে চলে গেল। সেই ক্ষেত্রে কি হয় দেখো, সেই ক্ষেত্রে কি হয়? অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু বল সেম হবে না। দেখো ধরো পাখিটা এই দিকে উঠতেছে, হ্যাঁ ডান দিকে যেতে চায়,
তাহলে এই বরাবর ও বল প্রয়োগ করলো F1, আর এইদিকে ও বল প্রয়োগ করলো F2। তাহলে এই বরাবর কত পাবে? ও F1 পাবে। আর এই বরাবর কত পাবে? F2 পাবে। কথা কি বুঝছো কিনা? এখন এই F1টাকে যদি আমরা উপাংশে বিভাজিত করি, তাহলে এই বরাবর, এটা ধরো সাপোজ থিটা, এই বরাবর উপাংশ কত হবে? F1 cos থিটা। আর এই বরাবর উপাংশ কত হবে? F1 sin থিটা। আচ্ছা, এখন উপরের দিকে F1 sin থিটা, ঠিক আছে। আমরা যদি এই বলের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে উপরের দিকে উপাংশ কত হবে? F2 sin থিটা। আর এই বরাবর কত হবে? F1। এটা এইভাবে এই খালি দিয়ে দিই। এই দিকে দেখো হবে F2 cos থিটা, আর এই বরাবর হবে কি? F2 sin থিটা। এইবার আসো, ধরো আমি ধরে নিলাম এই পাখা দ্বারা এই পাখিটা F1 বলটা বেশি প্রযুক্ত করছে, অর্থাৎ F1 গ্রেটার দেন F2। আমি চিন্তা করলাম F1 গ্রেটার দেন F2, তাহলে আমাকে বলো তো F1 cos থিটার মানটা কি বড় হবে না F2 sin থিটা, F2 cos থিটার থেকে? থিটার মানটা তো সেম। F1 cos থিটা তাহলে কি বড় হবে না? অবশ্যই বড় হবে F2 cos থিটা থেকে, কারণ F1 আমি কি বলছি? F1টা F2 এর থেকে বড়। তাহলে এই উপাংশটা যদি বড় হয় তখন কি হবে? ও এইদিকে হেলে যাবে না? এই পাখিটা কি হবে? এইদিকে যাবে না? দেখো তো, F1 cos থিটা তো বড়, আর F2 cos থিটার থেকে F2 cos থিটা হলো ছোট, তাহলে ও কি এইদিকে যাবে না? তখন এই পাখিটা ডান দিকে হেলে যাবে। যদি F2 বড় হয় F1 এর থেকে, তাহলে কি হবে দেখো তো? তাহলে ও বাম দিকে হেলে যাবে। ও কিন্তু উপরের দিকে ঠিকই উঠবে, বাট উপরে উঠতে উঠতে বাম দিকে হেলে যাবে, কারণ উপরের দিকে তো উপাংশ আছেই, উপরের দিকে তো উপাংশ আছেই, তার মানে উপরে ঠিকই উঠবে। বাট এরকম দেখো না, পাখি উপরের দিকে উঠতে উঠতে এইদিকে হেলে যায়, পাখি উপরের দিকে উঠতে উঠতে আবার বাম দিকে হেলে যায়, এই কাহিনীটা ঘটবে, বুঝছো? যদি F2 বড় হয় তাহলে উপরের দিকে উঠতে উঠতে ও বাম দিকে হেলে যাবে, যদি F1 বড় হয় উপরের দিকে উঠতে উঠতে ও ডান দিকে হেলে যাবে। হ্যাঁ, ও কোন দিকে বাঁক নিবে বা কোন দিকে হেলে যাবে এটা ডিপেন্ড করে জাস্ট অনুভূমিক বরাবর উপাংশ, বুঝছো? উলম্ব বরাবর উপাংশ তো ওকে উপরের দিকে নিয়ে যাবে, তাই না? এটা তো সবসময় উপরের দিকেই, তাহলে ওটা তো তোমার উপরের দিকেই কাজ করবে এবং উপরের দিকে পাখিটাকে নিয়ে যাবে। এখন F1 cos থিটা এবং দেখো F2 cos থিটা, এটা অনুভূমিক বরাবর। যদি F1 cos থিটা বড় হয়ে যায় তাহলে ও ডান দিকে হেলে যাবে। এটা যদি বড় হয়ে যায়, এটা যদি বড় হয়ে যায়, তাহলে কি ও সামনের দিকে যাবে না, এইদিকে হেলে যাবে না? কথা কি বুঝছো কিনা? ঠিক আছে, এটা তুলে নাও, তুলে নাও, তুলে নাও, বুঝনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো ধরো এটা হলো F2 cos থিটা আর এটা F1 cos থিটা ছিল, এটা F2 cos থিটা আর এটা F1 cos থিটা ছিল। তো আমি ধরে নিছি কি F1টা বড় F2 এর থেকে, তো F1 বড় ধরে এইটার অ্যান্সার বের হয়েছে 50 নিউটন, আর F2 বড় ধরে এটার অ্যান্সার বের হয়েছে 40 নিউটন। তাহলে 50-এর দিকে 40 ওই দিকে কোন দিকে যাবে? 50-এর দিকে যাবে না? 50-এর দিকে যাওয়া মানে কি পাখি এদিকে হালবে না? কথা কি বুঝছো? তারপরে F1 যখন বড় হবে F1 cos থিটাও বড় হবে, পাখিটা ডান দিকে হেলে যাবে। F2 যখন বড় হবে F2 cos থিটাও বড় হবে, তখন পাখি বাম দিকে হেলে যাবে। এইটা রাজশাহী বোর্ডে সিকিউতেই দিছিল এই চিত্রটা, বুঝছো? সিকিউতেই দিছিল চিত্রটা। এখান থেকে তোমার দুই পাশে দুইটা বল প্রযুক্ত, এই পাখা দ্বারা একটা বল প্রযুক্ত হচ্ছে, এই পাখা দ্বারা একটা বল প্রযুক্ত হচ্ছে, লব্ধি বের করতে বলছে। লব্ধি বের করে তারপরে বলছে পাখিটি কত ডিগ্রি কোণে কোন দিকে হেলে যাবে, বুঝছো? এইভাবে কোশ্চেন আসে। কিন্তু তোমাদের আজকে কি করালাম? আজকে হলো তোমার উদাহরণগুলো করালাম, যেগুলো ভেক্টর বিভাজনের উদাহরণগুলো করালাম। এই রিলেটেড অঙ্ক হবে সামনের দিনে, বুঝছো? অঙ্ক করলে না, এই রিলেটেড অঙ্ক করলেই পুরোটাই আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। বলো। যদি আমরা প্র্যাকটিক্যাল চিত্র কল্পনা করি, চিত্রটা তো যেদিকে বল নেই সেদিকে